স্বস্তিতে ইরান ইসরায়েলের সাধারণ মানুষ। 12 দিনের সংঘাতের ক্ষত পোড়াচ্ছে অনেককেই। মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা, পেন্টাগনের প্রতিবেদন নাকচ ট্রাম্পের। যুদ্ধবিরতিতে আপাতত থেমেছে ইরান ইসরায়েল সংঘাত। টানা 12 দিনের হামলা পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুপক্ষই। ইসরায়েলি হামলায় ইরানে নিহত 6 শতাধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছে 13 জন শিশু ও 44 জন নারী। আহত 3000-এর বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা, হাসপাতাল, ক্লিনিক ও কারাগার। প্রথম দিকের হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির প্রধান কমান্ডার জেনারেল হোসেইন সালামি সহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। পাল্টা হামলায় তেল আবিব, হাইফা, বিরসেবা ও বাতিয়াম শহরের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেয় ইরান। দেশটিতে নিহত হয় অন্তত 28 জন। যুদ্ধ শেষে প্রথম দিনে খানিকটা স্বস্তিতে ইরান ও ইসরায়েল। ধীরে ধীরে স্বাভাবিকের পথে জীবনযাপন। তবে 12 দিনের সংঘাতের ক্ষত পোড়াচ্ছে অনেককেই। আবার ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধের সম্ভাবনায় শঙ্কিত সাধারণ মানুষ। দীর্ঘ 12 দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণায় স্বস্তিতে উভয় দেশের মানুষ। স্বাভাবিক জীবনেও ফিরতে শুরু করেছেন তারা। যুদ্ধ শেষে বিজয় দাবি দুই দেশের, এতে আনন্দিত উভয় পক্ষই। যুদ্ধবিরতি ঘোষণার পর তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিজয় মিছিল ও সশস্ত্র বাহিনীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য জড়ো হয়েছিলেন হাজারো ইরানি। ইরানি জাতি ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধে নেমেছে। এর সমাপ্তিও আমাদের উপর নির্ভর করে। আয়াতুল্লাহ খামেনি যদি নির্দেশ দেন, আমরা জীবন দিতে প্রস্তুত। যুদ্ধবিরতিতে স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলি বাসিন্দারা। পুনরায় খুলে দেওয়া হয়েছে ব্যবসা এবং শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে যেতে শুরু করেছেন স্কুলে। সংঘাতে ইসরায়েলের আকাশসীমা প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ থাকার পর তেল আবিবে পুনরায় ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। 13 জুন থেকে শুরু হওয়া এ সংঘাতে যারা আটকে ছিলেন ইসরায়েলে, তারা ফিরতে শুরু করেছেন নিজ দেশে। এছাড়াও যারা আটকে আছেন বিভিন্ন দেশে, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। যুদ্ধ শেষে সাধারণ মানুষ স্বস্তিতে থাকলেও এখনো রয়েছে নানা ভয় ও শঙ্কা। 12 দিনের সংঘাতের ক্ষত পোড়াচ্ছে অনেককেই। তেহরানের বাসিন্দা সাইয়েদ হামিদিয়ান ইসরায়েলের হামলায় একই সাথে হারিয়েছেন স্ত্রী ও কন্যাকে। নিজেও হয়েছেন আহত। হামলার সময় আমি বাসায় ছিলাম। মুহূর্তে কি হলো বুঝতে পারলাম না। জোরে ভবনে বিশাল কিছু আঘাত আনলো। ভবনটি মুহূর্তেই মাটিতে মিশে গেল। তারপর থেকে আমার স্ত্রী ও কন্যাকে আর দেখিনি। তবে এই যুদ্ধবিরতি দুদেশ মেনে নিলেও তা বজায় রাখবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। ইফশিতা জামান, চ্যানেল 24। ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 250 বাংলাদেশি, যার মধ্যে 90 জনকে আনা হবে পাকিস্তান স্থল সীমান্ত দিয়ে। তাদের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরানে থাকা বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে ফেরানোর পরিকল্পনা রয়েছে। শুরুতে নারী, শিশু চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ফেরত আনা হবে। যেসব বাংলাদেশিরা নিবন্ধন করেছেন তাদের সড়ক পথে পাকিস্তান সীমান্ত দিয়ে পার করে দেশে ফেরত আনা হবে। পরিস্থিতি বিবেচনায় ইরানের অন্য সীমান্তবর্তী দেশ থেকেও ফিরিয়ে আনার সুযোগ খুঁজবে বাংলাদেশ। মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা। তবে কয়েক মাস পেছানো গেছে দেশটির পরমাণু কর্মসূচি, এমন তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার। তবে এমন তথ্য নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 22 জুন 125টি বিমান নিয়ে ইরানে মিডনাইট হ্যামার নামে অভিযান চালায় যুক্তরাষ্ট্র, যেখানে B2 বোমারু বিমান থেকে অন্তত 14টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়েছেন তারা। তার সাথে সুর মেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতির ঠিক একদিনের মাথায় চাঞ্চল্যকর তথ্য দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা।
জানায় ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়নি যুক্তরাষ্ট্র, তবে দেশটির পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দেওয়া গেছে। পারমাণবিক কর্মসূচির মূল উপাদান সেন্ট্রিফিউজগুলো কয়েক মাসের মধ্যেই ফের চালু করা সম্ভব। পেন্টাগন বলছে হামলার আগেই মজুদ ইউরেনিয়াম গোপন কোনো পারমাণবিক স্থাপনায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে ইরান, যা মিলে যাচ্ছে তেহরানের দাবির সাথে। গত রোববার হামলার পরপরই ইরান দাবি করে হামলার শঙ্কায় আগে ভাগেই সরিয়ে ফেলা হয়েছিল মজুদ ইউরেনিয়াম। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে কোনো তেজস্ক্রিয়তার প্রমাণ না মেলায় তেহরানের দাবি অনেকটা সত্য প্রমাণিত হয়। তবে সিএনএন সহ মার্কিন গণমাধ্যমগুলোতে প্রকাশিত পেন্টাগনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে জানান, ইরানে পরিচালিত ঐতিহাসিক ও সফল সামরিক অভিযানের মর্যাদা নষ্ট করার চেষ্টা চলছে। সেই সাথে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংসের দাবি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর দাবি, যুক্তরাষ্ট্রের হামলার পরেও ইরান 60% মাত্রার ইউরেনিয়ামের 400 কেজির মজুদ রক্ষা করতে পেরেছে। ফলে আগামীতে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে এমন সম্ভাবনা জোরালো হচ্ছে। এরই মধ্যে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি দিয়েছেন পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা। ক্ষয়ক্ষতি মূল্যায়নের মাধ্যমে কর্মসূচি পুনরুদ্ধারের কথাও জানায় তেহরান। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। ইরান ও ইসরায়েলের এই যুদ্ধের আড়ালে বারবার উঠে এসেছে মসনদ বদলের কথা। কখনো ট্রাম্প, কখনো নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা। খামেনির শাসন শেষ করতে বারবার এসেছে নানা বয়ান। তবে এবারই প্রথম নয়, 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে দ্বৈরথ ইরানের। জিমি কার্টার থেকে ট্রাম্প, বহুবার ইরানের মসনদ বদলে মাঠে নামে নানা মার্কিন প্রেসিডেন্ট। 1979 সালে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ঘটে যায় এক ঐতিহাসিক বিপ্লব। পতন ঘটে মার্কিনপন্থী শাহ পাহলভির, যার ফলে ওয়াশিংটনের প্রভাবও মুছে যায় তেহরান থেকে। সেই থেকে ইতিহাসে বহুবার ইরানের মসনদ বদলের চেষ্টায় মাঠে নেমেছিলেন বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করা মার্কিন প্রেসিডেন্ট। 1979 সালের শুরুতেই ইসলামী বিপ্লবের পর প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানে অপশন সি বা সেনা অভ্যুত্থানের পরামর্শ দেন। সে সময় নির্বাহী আদেশ ইস্যু করে ইরানের $8.1 বিলিয়ন সম্পদ জব্দ করেন তিনি এবং আরোপ করেন বাণিজ্যিক নিষেধাজ্ঞা। 1980 থেকে পরবর্তী 8 বছর চলে ইরান ইরাক যুদ্ধ। সে সময় ইরানকে সন্ত্রাসের সহায়তাকারী রাষ্ট্র ঘোষণা করে প্রকাশ্যেই ইরাককে সমর্থন দেন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। সরবরাহ করেন অস্ত্র। 88 সালে ইরানি সেনাদের অবস্থান ফাঁস করে রাসায়নিক গ্যাস প্রয়োগে সায় দেন তিনি। 1995 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অভিযোগ করেন গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। তার আমলেই পাশ হয় ইরান স্যাংশন অ্যাক্ট, যার মাধ্যমে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হয় তেহরানের উপর। 2002 সালে স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেসে ইরানকে শয়তানের অক্ষ আখ্যা দেন জর্জ ডব্লিউ বুশ। পরের বছর বিবৃতি দেন ইরানের পরমাণু অস্ত্রের বিরুদ্ধে। তার আমলে পাশ হয় ইরান ফ্রিডম সাপোর্ট অ্যাক্ট, যার প্রয়োগে ইরান বিরোধীদের দেন $1 কোটি সহায়তা। সেবারও মসনদ বদলের ব্যাপারে প্রকাশ্যে মন্তব্য করেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন। 2015 সালে ইরানের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেন বারাক ওবামা। তবে মসনদ বদলের ইঙ্গিত দেন তার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বলেন, আরও ভালো সরকার প্রাপ্য ইরানিদের। এরপরই এক ভিন্ন ঘূর্ণিঝড় নিয়ে আসে ট্রাম্প প্রশাসন। শুরুতেই বাতিল করেন পরমাণু চুক্তি, চালু করেন ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপের নীতি। সেবারও মসনদ বদলের পক্ষে মত দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি সমর্থন দেয় এবং এবারও ডাক দেয় শাসক বদলের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ভৌগোলিক অবস্থান ও তেলের বিশাল মজুদের কারণে বিশ্ববাজারে বেশ গুরুত্বপূর্ণ ইরান, আর তাই দেশটিতে সংঘাতের কারণে অস্থির তেলের বাজার। যদিও সম্প্রতি ইরানের মার্কিন ঘাঁটিতে হামলার পর আবারও কমেছে তেলের দাম। হরমুজ প্রণালী সংকটে সামনে আসছে নতুন সামুদ্রিক পথের হিসাব, আর তেলের দর পতনের বিপরীতে হাঁটছে বৈশ্বিক পুঁজিবাজার।
ভৌগোলিক অবস্থান ও তেলের বিশাল মজুদের কারণে বৈশ্বিক তেলের বাজারে বেশ গুরুত্বপূর্ণ অবস্থান ইরানের। তথ্য বলছে গেল বছরে দেশটি প্রতিদিন ৪৭০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন করেছে। সে হিসেবে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এটি, যদিও এ তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, যাদের দৈনিক তেল উৎপাদনের সংখ্যা প্রায় ২৩,০০০ মিলিয়ন ব্যারেল। হরমুজ প্রণালী নিয়ে দোলাচলে সামনে এসেছে বেশ কয়েকটি সামুদ্রিক করিডোর। তেল সরবরাহের আরেক গুরুত্বপূর্ণ পথ ভারত প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত মালাক্কা প্রণালী, যে পথে ২০২৩ সালেও দৈনিক প্রায় ২৪ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়েছে। এছাড়াও রয়েছে সুয়েজ খাল, সুমেত পাইপলাইন, উত্তমাশা অন্তরীপ, বাবেল মানদেব প্রণালীর মতো ভিন্ন পথ। তবে তেলের দরপতনের বিপরীতে বৈশ্বিক পুঁজিবাজার, এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ কিংবা আমেরিকা প্রায় প্রতিটি বাজারে দামের উত্থান দেখা গিয়েছে। S&P 500, ডাও জোন্স, নাসদাক কম্পোজিটে সূচক বেড়েছে ১%। দর বেড়েছে জ্বালানি ব্যবসার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর শেয়ারে। দাম বৃদ্ধির তালিকায় ইসরায়েল স্টকের শেয়ারের দামও, তবে পতনের ধারা ইরানের পুঁজিবাজারে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ইরানের সাথে সংঘাত আপাতত থামলেও গাজায় অব্যাহত ইসরায়েলের আগ্রাসন। বুধবার মধ্যরাত থেকে চালানো হামলায় গেছে ৩১ জনের প্রাণ, যাদের মধ্যে বেশ কয়েকজনের প্রাণ গেছে ত্রাণ নিতে গিয়ে। মঙ্গলবার উপত্যকায় সাজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৭ জন ইসরায়েলি সেনা। গেল কয়েক মাসে চরম পুষ্টিহীনতায় গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৯,০০০ শিশু। শুধু জুন মাসে ভর্তি হয়েছে ১৫০০-এর বেশি শিশু। ২০ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় নিহত ছাড়িয়েছে ৫৬,০০০, আহত ১,৩০,০০০-এর বেশি। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশির সংখ্যা। নিজেদের মেধা যোগ্যতা দিয়ে অঙ্গরাজ্যটির মেইন স্ট্রিমে দাপট দেখাচ্ছে তারা। কমিউনিটির চাহিদা বিবেচনায় সরকারি উদ্যোগে নির্মিত হয়েছে শহীদ মিনার। বিখ্যাত ইউনিয়ন এভিনিউকে বাংলাদেশ ব্লুবার্ড নামকরণ করেছে প্যাটারসন সিটি কাউন্সিল। যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য বহু বাংলাদেশির পছন্দের তালিকায় থাকে নিউ জার্সি। ৫২ সিটি আর ২১টি কাউন্টির অঙ্গরাজ্যে বাস প্রায় ৩০,০০০ বাংলাদেশির, যেখানে এক প্যাটারসন সিটিতে আছেন ১৮,০০০। উঁচু নিচু পাহাড় আর সবুজে ঘেরা রাজ্যটিতে নতুন কোনো বাংলাদেশি আসলে মেলে কমিউনিটির আতিথেয়তা। যে কোনো সমস্যায় একে অপরের পাশে দাঁড়ান এখানকার প্রবাসীরা। পুরানা লোক যারা আছে খুব ভালো আছেন, নতুন যারা আসতেছে তাদেরও আমরা সম্মান করি। বাংলাদেশি নানা পণ্য নিয়ে নিউ জার্সিতে ব্যবসা খুলেছেন অনেকেই। এতে দেশীয় শাকসবজি থেকে শুরু করে নানা ধরনের খাদ্যপণ্য মেলে হাতের নাগালে। আমরা নিউ জার্সিতে যতটা গ্রোসারি আছে, আমরা এই যে বাঙালিয়ানা খানি যতগুলো আছে ফ্রোজেন থেকে ফ্রেশ, আমরা সবগুলো এখানে রাখি। দেশের শাকসবজি সবকিছু পাইতেছি নিউ জার্সির মধ্যে, আমরা সবাই মিলে একসাথে আছি। গ্রোসারি ছাড়াও রেমিটেন্স পাঠানো থেকে শুরু করে হোম কেয়ার সুবিধায় সুনাম আছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর। নিউ জার্সিতে বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সেই ক্ষেত্রে আমাদের কপি ট্যাক্স এন্ড মাল্টি সার্ভিসে অনেকগুলা সার্ভিস প্রোভাইড করতেছে, মনে করেন ইনকাম ট্যাক্স, হেলথ ইন্স্যুরেন্স, মানি ট্রান্সফার। নিউ জার্সিতে ২০১৫ সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ মিনার। বাংলাদেশকে সম্মান জানিয়ে ইউনিয়ন এভিনিউকে বাংলাদেশ ব্লুবার্ড নামকরণ করেছে প্যাটারসন সিটি কাউন্সিল। এখানে আমরা কাউন্সিলম্যান ইতিপূর্বে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান, এখন আছেন কাউন্সিলম্যান শাহিন খালিক, আছেন কাউন্সিলর এট লার্জ ফরিদুদ্দিন আছেন, এবং কমিশনার হিসাবে প্রায় ডজনের উপরেই মনে হয় বাংলাদেশের লোকজন আছে। এখানকার স্টেট আর সিটির বিভিন্ন ক্ষেত্রেই এমন সফলতা আছে বাংলাদেশিদের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। নেদারল্যান্ডসের হেগ শহরে শুরু হয়েছে 2 দিনব্যাপী ন্যাটো সম্মেলন, যাতে যোগ দিতে জড়ো হয়েছেন পশ্চিমা জোটটির সদস্য দেশগুলোর নেতারা। পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবছর ন্যাটো সম্মেলনে নতুন প্রতিরক্ষা ব্যয়ের অনুমোদন দিতে পারে সদস্য দেশগুলো। সম্মেলনের মূল এজেন্ডা ইউক্রেনের সামরিক সহায়তা, সম্মিলিত প্রতিরক্ষা ব্যয় ও জোটে ইউরোপীয় নেতাদের নেতৃত্ব।
ন্যাটো সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকে বসতে পারেন ট্রাম্প। এতে আলোচনা হতে পারে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও কিয়েভের জন্য অস্ত্র সহায়তার বিষয়ে। এবারের সম্মেলনে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসুবা। যাচ্ছে না ইন্দো প্যাসিফিক অঞ্চলের 3 গুরুত্বপূর্ণ মিত্র দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দর্শক, এই ছিল আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।